আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখেছেন আমার যে কথাগুলো শুনেছেন, তাতে আপনাদের বলেছিলাম যে অলরেডি ভারত অ্যাকশন শুরু করেছে। তার মানে ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। এছাড়াও সিলেট সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কারফিউ জারি হয়েছিল। এই ঘটনাগুলো নিয়ে বলেছিলাম। এই ঘটনা বলার পর আর গতকাল সারা দিনে চারটি ঘটনা ঘটেছে। যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মণি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত। দ্বিতীয়ত, চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫০ ভরি স্বর্ণ লুটপাট। এরপরে আবার আরেকজন মাছের মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিক সাংবাদিকও, তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। গুলি করে গলা কেটেছে সেও হিন্দু। এবং সবচেয়ে নৃশংস আরেকটি সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে। এই ঘটনাগুলো গতকাল সারা দিনে ঘটেছে। চারটায় হিন্দু নির্যাতন, যেগুলো এই মুহূর্তে ভারতের জন্য হটকেক হয়ে গেছে। ভারতের জন্য হটকেক, আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য। যার কারণে আমি আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখেছেন যে আমি লিখছি যে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন। এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটার মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি। কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে, মানে এই মাসের ভেতর যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা যে কোনো মুহূর্তে হইতে পারে, এটা গ্যারেন্টি রাখতে পারেন। শুধু যে চারটা হিন্দু আজকে 3জন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণধর্ষণ হয়েছেন, সেটার উপর না। এই যে কারফিউ গেল গত পরশুদিন, যে কারফিউ দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি, এগুলো পুরোটা শোনার পরেই আপনারা বুঝে যাবেন যে কাহিনীটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে। এটা বুঝতে মনে হয় আপনাদের তখন আর কষ্ট হবে না। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আরও সাবস্ক্রাইব করুন প্লিজ। পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও, যেটা যে কোনো মুহূর্তে অঘটনটা কি ঘটছে জানেন? বাংলাদেশ ভারত সীমান্তে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে 11 জন জঙ্গি ধরা হয়েছে। আর এই জঙ্গি যারা, মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি, এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ। ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়েছে 2023 সালে। এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে, এবং সেই জঙ্গি সংগঠনেরই 11 জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে। তো ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের গোয়েন্দারা, প্রশাসনিক যে কর্মকর্তারা আছে, এরা কিন্তু সার্বক্ষণিক চোখ রাখছিল। আর এই চোখ রাখার কারণেই এই নতুন জঙ্গি কাঠামো, যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা, এই কাফেলার আপনার 11 জনকে বিএসএফ ধরছে। এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই 11 জনকে ধরছে, এবং 11 জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই। আর এই ঘটনা ঘটছে আপনার 28 তারিখ দিবাগত রাত, মানে 29 তারিখ পড়ে গেছে। আপনাদের নিশ্চয় মনে আছে যে 29 তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডার আছে, ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ। এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা, যে এই যে যেই 11 জনকে ধরছে,
তার মধ্যে 3 জন বাংলাদেশি, বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী, যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা মিনিমাইজ আপনার কম্প্রোমাইজ করছে, যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য। আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আইএমকে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক, এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে। ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে, করে এই কাহিনীটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য, যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারাও বলছিল। আপনারা জানেন যে এনসিপি আলারাও বলছিল যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই সহযোগিতা করবো, এদেরকে দেশে আনবো, এদেরকে দেশে রাখবো, এদেরকে এই করব, ওদের প্রশিক্ষণ দিব। এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেইটা হচ্ছে যে আপনার এই যে 11 জন ধরছে, এবং এই 11 জনের মধ্যে যে 3 জন বাংলাদেশি, এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক। এই ইমাম মাহমুদ কাফেলা হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আইএমকে একটা সংগঠন। আর এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী। এবং ওখানে যে 2 জন বাঙালি ধরা হয়েছে, 3 জন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে খালেদ। খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত 1 বছর যাবৎ ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপকে ওরা কাজ করছে, এবং বাংলাদেশের কিছু ছেলে পেলে আছে জিহাদি মনোভাবাপন্ন, এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে। আর ট্রেনিংয়ের সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রশস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে যে অস্ত্রশস্ত্র তারা ইন্ডিয়ায় ঢুকছিল, সেগুলোরও অনেকগুলো অস্ত্রশস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ। আর এই নেটওয়ার্কের পুরাটার শিকড় হচ্ছে যে বাংলাদেশ, মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক, এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো। এবং এই 2 জন এবং খালেদ ওমর এবং খালেদ 2 জন যারা ওই 11 জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, এই 2 জন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আইএস কর্মকর্তারাও ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় 650 জিহাদি মৌলবাদী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা আছে কিছু, আর বাঙালি আছে ম্যাক্সিমাম। এর মধ্যে 80% বাঙালি, 10% রোহিঙ্গা এবং 10% ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার 2-3টা ওই সাইডের যে সন্ত্রাসী গোষ্ঠী, এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে। তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিওর করছে, এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা। আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে, পিসিজেএসএস, এরা সশস্ত্র। এবং 2024 সালে 13 জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে, যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন 2024-এর লাস্টে, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে, এটা 2024-এ। এবং গত পরশুদিন এই 29 তারিখে ধরা গেছে আরও 11 জন। এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী, এবং ওই যে আপনার গাজবাতুল হিন্দের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে ওরা গাজবাতুল হিন্দ করবেই। এই হচ্ছে যে এই যখন অবস্থা, তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে, এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে, তার মধ্যে বাংলাদেশি যে 3 জন, 2 জনের নাম জানা গেছে, ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই অস্ত্র উদ্ধার হয়েছে, এবং তার রেডিক্যালাইজেশন করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে। আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে। এইদিকে গতকাল সারাদিনে যে 4 জন হিন্দু মারা গেল,
3জন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে, আর একজন মহিলাকে গণধর্ষণ করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে, এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে। তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক, এবং যে কোনো মুহূর্তে ইন্ডিয়া এখন কাউন্টার অ্যাটাক করতে পারে বাংলাদেশকে। এবার সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয়, কারো কিছু করার নেই, বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে, সেরকম হলেও কারো কিছু করার নেই। যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে, কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে। এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতী ও ধলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এমন দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে। এবং আপনারা গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ যেটা, আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা। এবং ইউপিডিএফ কোনটা? ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে। যে ইউপিডিএফ তো অবশ্য 4টা আপনার ভারত ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে 4টা গ্রুপ আছে। জেএসএস আছে, সন্তু লার্মার গ্রুপ, ওটা অবশ্য এখন নিষ্ক্রিয়। জেএসএস সংস্কারপন্থী গ্রুপ, ওরা এখন অস্ত্র হাতে নিছে। ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ, ওরাও অস্ত্র হাতে। ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ, ওদের কাছেও অস্ত্র আছে। কুকিচিনের কাছেও অস্ত্র আছে। এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে, সেনাবাহিনী প্রশিক্ষণ দেয়, সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ এর নাম দিয়ে বাকিগুলোরে মারে। সেই সেনাবাহিনীর অংশটা, সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফই ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই 11 জন ধরার পরে, এবং যে 2জন বাংলাদেশের নাম বললাম, ওমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফ এর অরিজিন কর্মী, এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত, যেটা আপনাদের বললাম যে ইমাম মাহমুদ কাফেলা, এই সবগুলো জানার পরে, এবং তারা এটাও স্বীকার করলো যে তাদের ট্রেনিং সমস্ত কিছু বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হয়, এবং 1 বছর ধরে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 25 জন সেনা কর্মকর্তা বাই রোটেশন এদেরকে ট্রেনিং দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভেতরে, ট্রেনিং দিয়ে তাদেরকে ইন্ডিয়ার দিকে পাঠানো হচ্ছে। এগুলো সব রিপোর্ট অলরেডি বাংলাদেশ সরকারের কাছে আছে, যেটার ভয়ে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডাকছিল, কারণ এই ঘটনা যখন চাউর হয়ে যাবে হয়তো অ্যাম্বাসির উপর আক্রমণ হইতে পারে। আবার ইন্ডিয়া হয়তো সমস্ত অ্যাম্বাসির সবগুলো ধরে ফেলতে পারে ওইখানে, এবং যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক এ পার্বত্য চট্টগ্রাম সহ ওই যে ঢাকা শহরে সেনাবাহিনীর একটা আছে না, ক্লাব আছে না, কি জানি ক্লাব, সেনা ক্লাব না কি, ওইটার ভিতরেও যে কোনো মুহূর্তে চালাইয়া দিতে পারে অ্যাটাক। এবং এই গ্রুপ পুরাটা কে চালনা করতেছে, পয়সা করে দিচ্ছে হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ, এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এখানে টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র দিচ্ছে। এই খবরের পরেই ইন্ডিয়ার নড়েচড়ে বসছে, এবং এই জন্যই বলছে আপনাদের যে কোনো মুহূর্তে, মানে এই জানুয়ারি মাসের যে কোনো মুহূর্তে সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার সম্ভাবনা আছে। দেখতে থাকুন কি হয়, এবং আমার কাছে যখনই যা নিউজ আসবে আপনাদের জন্য উন্মুক্ত নিয়ে আসবো তৎক্ষণাৎ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি মূলত তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, যদিও পুরো বক্তব্য তারেক রহমান সাহেবকে নিয়ে আবর্তিত হবে, তবুও তার মধ্যে বাংলাদেশের ইতিহাস থাকবে, এবং আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আগামীতে আমরা কি ধরনের বহু রাজনৈতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তের খপ্পরে পড়তে যাচ্ছি, সে বিষয়গুলো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখছি সেই বিষয়গুলো খোলামেলাভাবে উপস্থাপন করব।
আমার বিশ্বাস বিএনপি যারা লোকজন আছেন তারা হয়তো অনেকে জানেন, অনেকে বলেন নিজেদের মধ্যে করে, কিন্তু প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকের বলার সুযোগ হয় না। অথবা এই সমাজে অনেক লোক আছেন যারা আমার সাথে যে বিষয়গুলো আছেন তারা খুব ভালোভাবে বুঝেন, কিন্তু তারপরেও হয়তো অনেকের আমার মতো প্ল্যাটফর্ম নেই বা অডিয়েন্স নেই। তো যে কারণে আমার কাছে মনে হলো যে তারেক রহমান সাহেব, বিএনপি এই মুহূর্তে যেহেতু নির্বাচনে হাওয়া তাদের পক্ষে, আগামীতে যদি কোনো মতো একটা নির্বাচন হয়, একেবারে টেনে টুনে একটা নির্বাচন হয়, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল বিএনপির দিকে যাবে, এটা বলতে গেলে একেবারে স্পষ্ট। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা আরো স্পষ্ট। এই জন্য যে সকল ধড়িবাজ লোক আছে, ধান্দাবাজ লোক আছে, তারা রীতিমতো বিএনপি এবং তারেক রহমান সাহেবের পক্ষে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। তেল হোক, তাল হোক, মানে যা কিছু আছে সব নিয়ে তারা বিএনপির পক্ষে ঝাঁপিয়ে পড়ছে। আমরা একটা কথা জানি আঞ্চলিক ভাষায় যে বেশি ভালো ভালো না। অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত চিন্তা চেতনা, অতিরিক্ত তোয়াজ তদবির সবই বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসে। আবার বিজয়ের ব্যাপারে যখন মানুষ খুব বেশি, যাকে বলা হয়, নিশ্চিত হয়ে যায়, তখন বিজয়টা তার কাছ থেকে দূরে চলে যায়। এটার অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে। আল্লাহ যখন আপনাকে কোনো একটা নিয়ামত দেন, এবং কোনো কারণ ছাড়া আপনাকে একটা নিয়ামত দেন, এবং সেই নিয়ামতের মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা যদি না থাকে, মর্যাদা দিতে যদি ব্যর্থ হন এবং কৃতজ্ঞ না থাকেন, ও আম্মা বিনিয়ামতের রব্বিকা ফাহাদিস, এই নিয়ামত আপনার জন্য লায়াবিলিটিস হয়ে যায়। এখন এই সময়টিতে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা টু দি পয়েন্টে বলতে পারবেন না যে আমাদের এই কর্মের কারণে জনগণ খুশি হয়ে আমাদেরকে ভোট দেবে, অথবা আমাদের এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়কে সরিয়ে আমাদেরকে আমাদের সুকর্মের জন্য, ভালো কর্মের জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। তাহলে এখন যে পুরো বিষয়টি রয়েছে আল্লাহর ইচ্ছার উপর। আল্লাহ দয়া করে একটা সুযোগ দিয়েছেন কারোর জন্য, আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে আধ্যাত্মিকতা দরকার, যে ভালো মানুষই দরকার, যে নির্লোভ মন দরকার, সুষ্ঠু চিন্তা দরকার, এগুলো যদি না হয় এই নিয়ামতগুলো বুমেরাং হয়ে যাবে। তো সেই দিক থেকে বিএনপি যারা কর্তা ব্যক্তি, তারেক রহমান সাহেব সহ সবাই, তাদের সবাইকে ভালো চিন্তা করতে হবে। মনের মধ্যে কোনো রকম দুষ্ট চিন্তা রাখা যাবে না, কিংবা যাকে বলা হয় যে ঠিক আছে ক্ষমতায় বসে নেই তখন দেখা যাবে, এটা করবো ওটা করবো না। অ্যাবসলিউটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যে উদারতা দেখিয়েছিলেন, ঠিক সেই উদারতা যদি বিএনপির নেতা এবং কর্মীরা ধারণ না করতে পারেন, তাদের এই বর্তমান যে নিয়ামতটি, এটি বুমেরাং হয়ে যাবে, যেভাবে গত 17 মাসে সমন্বয়কদের, ছাত্রদের, জামাতের অনেক নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। এ গেল আধ্যাত্মিকতা বা প্রাকৃতিক। এখন রাজনৈতিক বিষয়গুলো বলি। কঠিন বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির কোনো বন্ধু নেই। এমনকি বিএনপি যাদেরকে জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের কারোর সঙ্গেই বিএনপির দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য বন্ধুত্ব নেই, এবং এদের অনেকের সঙ্গে, জামাতের অনেকের সঙ্গে আওয়ামী লীগের এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা বিএনপির সঙ্গেও তাদের কখনো হয়নি। তো বিএনপির ঘরের মধ্যে বোঝার চেষ্টা করুন কারা আছে। 2 নম্বর হলো যে সকল নেতা এবং কর্মী তারা গত 15 বছরে মজলুম ছিলেন, জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, এটা হলো তাদের প্রধান পরিচয়। কিন্তু সততা, শিক্ষা, দীক্ষা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, যোগ্যতা, কোনো একটা বিষয় দলকে এবং দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন বা পার্লামেন্টে তুলে ধরবেন, জাতির কাছে উদাহরণ হিসেবে তুলে ধরবেন, বুকে হাত দিয়ে বলুন তো কোন মানুষটি সম্পর্কে জনাব তারেক রহমান শতভাগ
বিশ্বাস স্থাপন করতে পারছেন বা শ্রদ্ধা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে দেশে আসার পরে কিংবা দেশে আসার আগে। কাজেই দলের ভেতরে দলের বাইরে বিএনপি বন্ধুহীন, একমাত্র আল্লাহ ছাড়া আর বিএনপি যারা নেতাকর্মী তাদের মন, মস্তিষ্ক, জ্ঞান, গরিমা, বুদ্ধি এবং নিজের শরীরটি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তো এই সময়টিতে যত বেশি নড়াচড়া হবে, এটা অনেকটা বালুর বাঁধের মতো বা চোরাবালির মতো, ততই বেশি সেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির অঙ্গনে। নির্বাচন খুব সন্নিকটে, কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই, শত্রুতাও দরকার নেই, জাস্ট অ্যাজ ইট ইজ। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে বিএনপিকে এবং জনাব তারেক রহমান সাহেবকে ভীষণ রকম ভোগাবে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করুন না কেন, তারেক রহমান সাহেবকে চিন্তা, চেতনায়, কর্মে 100% সৎ হতে হবে, কমিটেড হতে হবে এবং কোনো অবস্থাতেই 19-20 করা যাবে না এবং কোনো অ্যাটিটিউডে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পরিষদবর্গ আছে তারা নিজেদেরকে ইনফেরিয়র মনে না করেন, কোনো কারণে তারেক রহমান সাহেবের উপর থেকে মুখ উঠিয়ে নেন, মুখ ঘুরিয়ে নেন, সমর্থন প্রত্যাহার করেন কিংবা নেতিবাচক আচরণ করে জামাতের দিকে ফিরে যান, এরকম একটা সিঙ্গেল ডট থাকা যাবে না। আরেকটি বিষয় সেটি হলো যে এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে জনাব তারেক রহমান সাহেবের, সেই সম্পর্কটি নিয়েও একদম নড়াচড়া করা যাবে না। এখানে শুধুমাত্র তার যে কমিটমেন্ট যাদের সাথে রয়েছে সেই কমিটমেন্টের ব্যাপারে তাকে শতভাগ সৎ থাকতে হবে, মনে এবং মস্তিষ্কে, আচরণে কোনো কিছু দেখার দরকার নাই। এখন যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য সব মানুষ ছুটছে এবং তাকে যেভাবে সুপ্রিয়ার বা সুপ্রিম কমান্ডার বানানোর জন্য যে লোকজন চেষ্টা করছে, এতে করে তারেক রহমান সাহেবের যারা বন্ধু, যারা তাকে আহ্বান করে বাংলাদেশে যারা লোকজন তাকে এনেছেন, ভরসা দিয়েছেন, স্পষ্টতই তাদের একটা বিরাট অংশ নিজেদেরকে ইনফেরিয়র মনে করছেন। সামনের দিনগুলোতে এটাকে কাটিয়ে উঠতে হবে এবং জনগণের প্রতি নির্ভর করতে হবে এবং তাতে যা হয় তাই হবে। কিন্তু কোনো অবস্থাতেই যারা তাকে আহ্বান করে এনেছেন, যাদের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে, তাদের মনে ন্যূনতম সন্দেহ তৈরি করা যাবে না। থার্ড যে বিষয়টি সবচেয়ে মারাত্মক, এখানে আপনি দেখুন যে ক্ষণে ক্ষণে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে সম্পর্ক, সেই সম্পর্কটি যাকে বলা হয় খারাপ হচ্ছে, আবার ভালো হচ্ছে। তো এক্ষেত্রে আমি জানি না যে বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসি, যার প্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে, সেই পলিসির যারা কুশীলব তারা এই মুহূর্তে কি করছেন, কি ভাবছেন, এই ডিপ স্টেট পলিসির যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কি ডোনাল্ড ট্রাম্পের আসলেই সম্পর্ক আছে কিনা, বা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে পরিবেশ, পরিস্থিতি, রাজনীতি, এটি কি সরাসরি নিজে হ্যান্ডেল করতে চাচ্ছেন, নাকি ডিপ স্টেট থিওরির মাধ্যমে পরিচালনা করতে চাচ্ছেন, নাকি তার যে পূর্বসূরি জো বাইডেন সরকার বা ওবামা সরকার তাদের মতো করে ভারতের দিল্লির চোখ দিয়ে দেখতে চাচ্ছেন, এটা জনাব তারেক রহমান সাহেবকে খুব সতর্কভাবে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এখানে দিল্লির সাথে তার যে সম্পর্কটি, যেটা নিয়ে খুব বদনাম হচ্ছে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পর্কটি নিয়ে যে সকল কানাঘোষা হচ্ছে, এই ব্যাপারে ন্যূনতম নড়াচড়া করা যাবে না, কোনো রকম নড়াচড়া করা যাবে না, কোনো রকম প্রতিক্রিয়া দেখানো যাবে না। কারণ কি? এই কারণে হলো ডোনাল্ড ট্রাম্প একবার দিল্লির দিকে ঝুঁকছেন, এত আনপ্রেডিক্টেবল, একটু পরে আবার মোদিকে আক্রমণ করতে চাচ্ছেন এবং সেই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর তার অহংকার এতটা বেড়ে গেছে, সে এখন ডেনমার্কের যে ভূমি গ্রিনল্যান্ড এটা অধিকার করতে চাচ্ছেন। সে এখন ন্যাটো থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছেন, সে কানাডা দখল করতে চাচ্ছে, মেক্সিকো দখল করতে চাচ্ছে, তারপর কলম্বিয়া দখল করতে চাচ্ছে, কিউবা দখল করতে চাচ্ছে, ভারতকে খোঁটা দিচ্ছে এবং নরেন্দ্র মোদীকে তার সে সাহায্য করতে চাচ্ছে। তো কাজেই
এখানে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিপ স্টেটের সাথে আমেরিকার সাথে তারেক রহমান সাহেবের কোনো সমঝোতা থাকে, সম্পর্ক থাকে এবং এটা দিল্লি টের পায়, দিল্লি মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে। আবার দিল্লির সঙ্গে যদি তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ থাকে, এটা যদি আমেরিকা টের পায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করতে পারে আপনি বুঝতে পারেন। ফলে এখানেও তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে, বুদ্ধি নিয়ে, মেধা নিয়ে পুরো পরিস্থিতি তাকে মূল্যায়ন করতে হবে, তারপর নড়াচড়া করতে হবে। এবং এখন যেটা ডেইলি স্টারের যে সম্পাদক যে কথাগুলো বলছেন, যে মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা, বেঁচে থাকাটাই তো এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে। তারেক রহমান সাহেব এবং বিএনপির এখন যে অবস্থা, বাইরে থেকে আপনারা দেখছেন ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে, এটা একটা সাইড। কিন্তু ডার্ক সাইডটা হলো যে অসংখ্য ঝুঁকি একেবারে ঝড়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে গ্রাস করার জন্য চারিদিকে যেভাবে ওত পেতে আছে, পান থেকে চুন খসলেই পুরো দল এবং এই দলের অসংখ্য নেতাকর্মী রীতিমতো কৃষ্ণ গহ্বর, যেটাকে আমরা বলি ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নেই। সেক্ষেত্রে নির্বাচন, তারপরে জয়লাভ করা, তারপরে প্রধানমন্ত্রী হওয়া, এই জিনিসগুলো সেকেন্ডারি হয়ে যাবে। প্রথম সমস্যা হবে প্রাণ বাঁচানো এবং অস্তিত্ব রক্ষা করা। এবং আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু ছিল সেটাও এখন এই যে নতুন যে একটা ঝুঁকির মধ্যে পড়েছে, সেই ঝুঁকির কারণে সেটি আরো ভয়ঙ্কর হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই বিশ্বাসও করা যাচ্ছে না, অবিশ্বাসও করা যাচ্ছে না, অ্যাভয়েডও করা যাচ্ছে না, ধারণও করা যাচ্ছে না। এবং প্রধান দল হিসেবে তাকে এই জিনিসগুলো করতে হবে। এবং আমেরিকানরা এতটা কান কথা শুনে অবাক হয়ে যাবেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, এই বাংলাদেশে দেখা গেল যে ওই যে ভাইরাল সিদ্দিক আছে, এখন ভাইরাল সিদ্দিকের সঙ্গে যদি আমেরিকার কোনো সিআইএর কর্মকর্তার সম্পর্ক থাকে এবং এরা এই ভাইরাল সিদ্দিকের কথা সুন্দরভাবে লিখে রিপোর্ট করে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেবে এবং ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এই হলো আমেরিকার, আমরা বাইরে থেকে যত তাকে সিস্টেমেটিক মনে করি, এটা ক্ষেত্র বিশেষে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সকল এজেন্সির মাধ্যমে কথা বলে, যে সমস্ত লোকজনের মাধ্যমে কথা বলে, তাদের যে সকল এজেন্ট রয়েছে, দালাল রয়েছে, ফড়িয়া রয়েছে, তাদের নীতি নৈতিকতার মান এতটা নিচু পর্যায়ের এবং সেই সকল লোকের উপর নির্ভর করে আমেরিকা এই পৃথিবীতে যে অশান্তি করেছে যাবৎকালে এবং তারা নিজেদের অর্থ যত নষ্ট করেছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশ রাষ্ট্র করেনি। একটা রাষ্ট্র কেবল নিজেদের দেশের জনগণের কাছে $13 ট্রিলিয়ন দেনা আছে। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 1 বিলিয়নে 12,000 কোটি টাকা। তো 12,000 কোটি টাকা, 1 বিলিয়ন, এইরকম আপনি যদি 12,000 কোটি টাকাকে 1000 দিয়ে গুণ করেন, তারপরে আবার সেটাকে 13 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর ফেটে যাবে। এই পরিমাণ দেনা তারা এখন আছে এবং এই দেনার এগেনস্টে তাদের কোনো সিকিউরিটি নেই, শুধু ডলার, এটা একটা কাগজ, ডলার তারা ছাপা ইচ্ছা মতো, এটার বিপরীতে তাদের কোনো রকম বন্ড নেই, শুধু বিশ্বাসের উপরে। পুরো পৃথিবী, আমেরিকার পতন, তারা এখন যেভাবে পৃথিবী চালাচ্ছে, তাদের পতন মানে সারা পৃথিবীর পতন। তো এই যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তারা উঠে এসেছে, তারপর দক্ষিণ আমেরিকাতে তারা নতুন করে সাম্রাজ্যবাদী নীতি চালু করেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা নতুন করে মনোনিবেশ করেছে মায়ানমার এবং বাংলাদেশের দিকে। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন বা আগামীর প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে এই আমেরিকার ডিপ স্টেট পলিসি, ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যে পররাষ্ট্র নীতির সম্পর্কে কারো কথাই নয়, নিজে পড়াশোনা করে তাকে দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং হি হ্যাজ টু মেক এ হিউজ কোশ্চেন অ্যাবাউট আমেরিকান পলিসি। যখন তার মনে অনেক প্রশ্ন আসবে, তিনি অনেক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি, ওটা কি, ঠিক সেই সময় হয়তো মনে হবে যে তিনি সঠিক পথে আছেন। কিন্তু আমি 1 ঘন্টা বুঝিয়ে আসলাম,
আর একজন 1 ঘন্টা বুঝে আসলো, তার কাছে এটার 2 পয়সার মূল্য থাকবে না এবং তার ব্রেন এটা ধারণ করতে পারবে না। কিন্তু তুমি যদি নিজে সেই বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এইগুলো এই মুহূর্তে গত সেই শেখ হাসিনার সেই 2019 সন থেকে তার জীবনকে কিভাবে তছনছ করে দিয়েছে ভারত এবং আমেরিকা, এই বিষয়গুলো যে আরো 3 গুণ মারাত্মক হয়ে জনাব তারেক রহমান সাহেবের উপর ধেয়ে আসছে বা মানে তার দিকে ধেয়ে আসছে, এটা তিনি বুঝে যদি নিজের জন্য, দলের জন্য সিদ্ধান্ত নিতে পারেন, তিনি উপকৃত হবেন, দল উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।